কি হয় বন্যার পানি সরে গেলে? এই সময়টিতে বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা, খোসপসরা এই নানাবিধ জটিলতাগুলো দেখা দেয়। প্রথম কথা হলো যে আমরা পানি যে খাবো সেই পানিটা যেন আমাদের ফিটকিরি অথবা ট্যাবলেট দিয়ে বিশুদ্ধ করে নিয়ে আমরা পানিটা সেবন করি বন্যার্ত এলাকায়। আর দ্বিতীয়ত হলো যারা এই বিশুদ্ধ পানি পেলেন না বা তারা রোগ আক্রান্ত হয়ে গেলেন, ডায়রিয়া হয়ে গেলেন, তখন কি করবেন? ডায়রিয়া হয়ে গেলে আমরা যেটা বলি, আপনি স্যালাইন খেতে হবে পর্যাপ্ত পরিমাণ। স্যালাইন আপনি আমাদের বাজারে পাওয়া যায়, অনেক সময় এইসব এলাকাতে স্যালাইনের অভাব থাকে, সেসব আমরা কিন্তু ঘরেই স্যালাইনটা বানাতে পারি। ১ গ্লাস পানির মধ্যে ১ চিমটি লবণ এবং কিছু সুগার দিয়ে আমরা কিন্তু এই স্যালাইনটা তৈরি করতে পারি এবং ঘরে তৈরি করে স্যালাইনটা খেতে হবে। এই স্যালাইনটা বারবার খেতে হবে, যাতে করে আমাদের ডায়রিয়ার কারণে যে শরীর থেকে পানিটা বেরিয়ে যাচ্ছে সেই পানিটা যেন আমরা রিপ্লেস করতে পারি। যে কোনো অবস্থাতেই যদি আমরা এই আমাদের শরীরের পানি বের হয়ে যাচ্ছে, আমরা যারা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে যদি আমরা এই রিপ্লেসমেন্ট খাবার স্যালাইন অথবা ঘরে তৈরি করে স্যালাইন আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই ডায়রিয়ার যে জটিলতা ওইগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। আসি দ্বিতীয় পর্যায়ে, অনেক সময় দেখা যায় এই সময় আমাশায় রোগে ভোগে, কারণ বিশুদ্ধ পানি নেই, খাবারের অভাব, অনেক সময় আমাশা হয়। তো সেই ক্ষেত্রগুলোতে আমরা অবশ্যই বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়াগুলো যতটুকু আছে শুকনো খাবার সেগুলোই খেতে হবে। আর যদি হয়ে যায় আমাশা হয়ে গেলে, সেক্ষেত্রে ম্যাট্রোনিডাজল জাতীয় একটা ট্যাবলেট পাওয়া যায়, এটা দিনে 3টা করে খেলেই কিন্তু আমাশার রোগটা সেরে যায়। পাশাপাশি দেখা যায় চর্মরোগ, এটা কিন্তু খুব ভয়াবহ আকারে ধারণ করে চর্মরোগ। তো চর্মরোগ হলে তখন কি করবো আমরা? চর্মরোগ হলে যেটা করতে হয় সেটা হলো যে আপনাকে অবশ্যই পার্সোনাল হাইজিন, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। আর আরেকটা জিনিস আছে, এই চর্মরোগটা আবার অনেক সময় দেখা যায় যে স্ক্যাবিস জাতীয় হয়, ছোঁয়াচে হয়, একজন থেকে আরেকজনে চলে যায়। সেক্ষেত্রে একটা খুব কম মূল্যে একটা লোশন পাওয়া যায়, যেটা আমরা বলি যে পারমিথ্রিন মিশ্রিত একটা লোশন, অথবা বেনজাইল বেনজোয়েট একটা লোশন পাওয়া যায়। তো এই লোশনগুলো কিন্তু যারা এই বন্যা পীড়িত এলাকায় কাজ করছেন, যারা যেসব মেডিকেল টিম কাজ করছে তাদের কাছে থাকে। এই লোশনটা আপনি প্রতিদিন রাতে একবার করে গলা থেকে পা পর্যন্ত তেলের মতো করে লাগিয়ে দিবেন এবং পরের দিন আবার গোসল করে ফেলবেন। এভাবে যদি পরপর 3 রাতে লাগানো যায় এবং পাশাপাশি এই সময় যে ব্যবহারের কাপড় চোপড় এগুলো যদি ধুয়ে ফেলা যায় গরম কাপড় পানি দিয়ে অথবা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলা যায়, তাহলে কিন্তু এটা আর ছড়ানোর সংখ্যাটা অনেকটা কমে যায়। এই সময়টাতে শিশুদের নিউমোনিয়াটা খুব ভয়াবহভাবে দেখা যায়। শিশুর নিউমোনিয়ার ক্ষেত্রে যেটা দেখা যায়, তার বুকটা চেপে যায়, ঘন ঘন শ্বাস ফেলছে, আর বুকটা ডেবে যাচ্ছে, শ্বাসের সাথে সাথে কিছু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে। এইসব ক্ষেত্র যদি হয়, আমরা ধরে নেব যে এটা নিউমোনিয়া। আমরা নিউমোনিয়াকে 3টা ভাগে ভাগ করি, যেমন সিম্পল সাধারণ একটা নিউমোনিয়া, এবং একটা মডারেট একটা নিউমোনিয়া, আর সিভিয়ার নিউমোনিয়া। সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হতে হবে। কিন্তু যেটা আমরা স্বাভাবিক নিউমোনিয়া যেটা বলছি, সেক্ষেত্রে আমরা কট্রিমক্সোজোল ট্যাবলেট একটা পাওয়া যায় খুব কম মূল্যে, বা স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে আছে, সেই ট্যাবলেটটা খাওয়াই দিলে কিন্তু নিউমোনিয়াটা কমে যায়। পাশাপাশি তাকে ঠান্ডা থেকে দূরে রাখা, একটু গরম পানি সেবন করা, এবং তার যে খাওয়ার যে অভ্যাসগুলো, যে আপনার খাদ্যাভ্যাসগুলো একটু চেঞ্জ করে তাকে একটু পুষ্টিকর খাবার তাকে দিতে হবে। এই শিশুদের ক্ষেত্রে আর কি হতে পারে? যারা ধরেন শিশুতে অ্যাজমা, অ্যালার্জি এই ধরনের রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্যার সময় এই রোগটা প্রকোপটা আরও বেড়ে যেতে পারে। তো এই প্রকোপটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তার যে পূর্ব নির্ধারিত যে ওষুধগুলো, যেমন ধরেন আপনি যদি অ্যাজমা, অ্যালার্জি হয়, আমরা সাধারণত মন্টিলিকার জাতীয় ট্যাবলেট শিশু খেয়েই থাকে, সেই ট্যাবলেট চালিয়ে যেতে হবে। এবং যদি দেখা যায় তার শ্বাসকষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সালবিটামল জাতীয় ইনহেলার পাওয়া যায়, সেই ইনহেলারটা যদি আমরা 2 চাপ যখন শ্বাসকষ্ট দিলে সাথে সাথে কিন্তু কমে যাবে। এবং যদি মারাত্মক আকার ধারণ করে অ্যাজমা বা অ্যালার্জি, তখন কিন্তু আমরা নেবুলাইজার, যেটা আমরা বলছি একটা মেশিনের সাহায্যে সালবিটামল অথবা বুরিসোনাইট আমরা যদি নেবুলাইজ করি, আমরা যদি এটা একটা মেশিনের সাহায্যে গ্যাস আকারে দিতে পারি, তাহলে কিন্তু আর এটা কমে যাবে। আর যদি তাতেও কোনো কাজ না হয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে নিকটস্থ যে কোনো একটা হাসপাতালে নিতে হবে। এই সময়টাতে আরেকটি রোগ যেটা না বললে নয়, পানি কমে যাওয়ার সাথে সাথে অনেক সময় সাপের কামড় বেড়ে যায়, সাপের উৎপাত বেড়ে যায়। তো সাপও কিন্তু এই সময়টাতে যারা ঘুমিয়ে আছে, পানির উপরে মাচা করে ঘুমিয়ে আছে, তা সাপ কামড়াতে পারে। তো সাপও যদি কামড়ায়, সেক্ষেত্রে আপনি কী করবেন? তাৎক্ষণিকভাবে কী করবেন? সেটা আমরা যেটা বলি যে আসলে যখন সাপে কামড় দিবে, আপনি যে জায়গাটা থেকে তার রক্ত বেরোচ্ছে তার ঠিক একটু উপরে, 2 ইঞ্চি উপরে আপনি একটি একটা কাপড় দিয়ে বেঁধে ফেলবেন, যাতে করে এই রক্তটা উপরের দিকে না যায়। তার উপরে আরেকটা বাঁধন দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ওই ক্ষত স্থানটা আপনাকে পরিষ্কার পানি দিয়ে, স্যাভলন দিয়ে, ডেটল দিয়ে আপনি পরিষ্কার করে ক্লিন করে নিতে হবে। করার পর তাকে একটা নিকটস্থ হাসপাতাল নিতে হবে। নেওয়ার পর ওইখানে তারা সাপের অ্যান্টিডট
যে ইনজেকশনগুলো আছে সেগুলো দেওয়ার পরে সে ভালো থাকবে। তো এই হলো মোটামুটি বন্যা দুর্গত এলাকার জন্য। আর আরেকটি কথা আমরা না বললে পারি না, অনেক সময় অনেক গর্ভবতী মহিলা আছেন এই বন্যা দুর্গত কারণে তারা কিন্তু ওখানে আটকে গেছেন। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো যে তাদের ক্ষেত্রে আমাদের একটু প্রায়োরিটি বেশি দিতে হবে। তাদের যদি গর্ভ মানে ডেলিভারির সময় হয়ে যায়, সে সময় তাকে একটা নৌকা রেডি রাখতে হবে যাতে করে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া যেতে পারে। এবং তার যদি কোনো ধরনের কোনো বিপদচিহ্ন দেখা দেয়, তাদেরকে যেন নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। এই বিষয়গুলো আমাদের কিন্তু বন্যার সময় থেকে খুব মনে রাখতে হবে। এবং আমি মনে করি যে এই বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন ধরনের মেডিকেল টিম কাজ করে, অনেকগুলো মেডিকেল টিম কাজ করে। এবং যে সমস্ত হাসপাতালগুলো একটু দূরে অবস্থান করছে, তারা কিন্তু সব 24 ঘন্টা, এখানে কিন্তু কোনো ছুটি নেই, শুক্রবার নেই, সবাই কিন্তু কর্মরত আছে। তো আমরা বলবো বন্যা পীড়িত এলাকায় যদি কোনো রোগ বালায় দেখা দেয়, যদি একটু ভয়ঙ্কর আকার ধারণ করে সিভিয়ার ফর্ম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাবেন এবং চিকিৎসা সেবা